এই পৃথিবীতে প্রাণ কত হাজার রকমের হতে পারে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। আর এই বৈচিত্র্যটা ভালোভাবে বোঝার জন্য আজ আমরা তিনটি একদম আলাদা ধরনের প্রাণীকে পাশাপাশি রেখে দেখব। চলুন এই দারুণ যাত্রায় সামিল হওয়া যাক। এই পুরো বিশ্লেষণে আমরা প্রথমে আমাদের তিনটি চরিত্র হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছের সাথে পরিচিত হব। এরপর আমরা দেখব তাদের শরীরের গঠন, তাদের চলাফেরার কৌশল, টিকে থাকার জন্য তাদের বিশেষ ক্ষমতা আর সবশেষে তাদের জীবনচক্রের গল্প। তো আমাদের এই উপাখ্যানের মূল চরিত্র তিনজন। চলুন তাহলে আর দেরি না করে একে একে তাদের সাথে আলাপ করা যাক। এরা প্রত্যেকেই প্রাণীজগতের একটা বিশাল শাখার প্রতিনিধিত্ব করছে। প্রথমেই আসছে হাইড্রা। নিডারিয়া পর্বের এই প্রাণীটাকে দেখতে একদম সাদামাটা মনে হতে পারে। বাংলাদেশে এর প্রায় 10টার মতো প্রজাতি আছে, আর এরা নিজেদের পুনরুৎপাদন ক্ষমতার জন্য কিন্তু দারুণ পরিচিত। হাইড্রা ঠিক পরেই থাকছে ঘাসফড়িং। আর্থ্রোপোডা পর্বের এই প্রাণীটি কিন্তু হাইড্রার চেয়ে অনেক বেশি জটিল। ভাবা যায় সারা পৃথিবীতে এর প্রায় 20,000 প্রজাতি আছে। এটা থেকেই বোঝা যায় এরা মানিয়ে নিতে কতটা ওস্তাদ। আর আমাদের তৃতীয় চরিত্রটা সবার খুব চেনা, রুই মাছ। কর্ডাটা পর্বের এই সদস্যটি মেরুদণ্ডী প্রাণীদের প্রতিনিধি। প্রাণীজগতের আর একটা বিশাল জগৎ হল এই মেরুদণ্ডীরা। এখন যেহেতু আমাদের চরিত্রদের সাথে পরিচয় হয়ে গেছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। দেখি এদের শরীরের মূল নকশা বা ব্লুপ্রিন্টটা কেমন। এদের প্রতিসাম্য থেকে শুরু করে কোষের স্তর পর্যন্ত সব কিছুই দেখব আমরা। এখানেই কিন্তু একটা মস্ত বড় পার্থক্য চোখে পড়ে। হাইড্রার শরীরটা অরীয় প্রতিসম, মানে যে কোনো দিক থেকেই এটাকে সমান দুভাগে ভাগ করা যায়। এর সুবিধাটা কি? এর ফলে ও এক জায়গায় স্থির থেকেও চারপাশ থেকে শিকার ধরতে বা বিপদ বুঝতে পারে। অন্যদিকে ঘাসফড়িং আর রুই মাছের শরীর হল দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে ঠিক মাঝখান দিয়ে কাটলে ডান আর বাম দিকটা একই রকম হয়। এই গঠনের কারণেই ওদের একটা নির্দিষ্ট মাথা তৈরি হয়েছে, আর ওরা সোজা সামনের দিকে চলতে পারে। এই ছবিটা দেখলেই গঠনের জটিলতার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, হাইড্রা হল ডিপ্লোব্লাস্টিক, মানে এর শরীর মাত্র দুটো ভ্রূণীয় কোষের স্তর দিয়ে তৈরি। কিন্তু ঘাসফড়িং হল ট্রিপ্লোব্লাস্টিক, এর শরীরে তিনটে স্তর থাকে। আর এই তৃতীয় স্তর বা মেসোডাম থেকে কিন্তু পেশি আর অন্যান্য জটিল অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়। এই গঠনটাই ওকে অনেক উন্নত কাজ করার ক্ষমতা দিয়েছে। আচ্ছা, শরীরের গঠন তো দেখা হলো। এবার চলুন দেখি এই তিনজন নিজেদের পরিবেশে চলাফেরার জন্য কীরকম অদ্ভুত আর অবাক করা সব কৌশল ব্যবহার করে। এদের পদ্ধতিগুলো কিন্তু সত্যিই অসাধারণ। হাইড্রার সরল গঠন দেখি কিন্তু একদমই বিভ্রান্ত হলে চলবে না। এর চলাফেরার পদ্ধতিগুলো রীতিমতো অ্যাক্রোব্যাটিক। কখনো ডিগবাজি খেতে খেতে অনেকটা পথ চলে যায়, আবার দরকার হলে গ্যাস বাবল তৈরি করে ভেসে থাকে। এমনকি শরীরটাকে ঢেউয়ের মতো করে সাঁতরাতেও পারে। হাইড্রার এইসব কলাকৌশলের ঠিক উল্টো দিকে আছে ঘাসফড়িংয়ের বিস্ফোরক শক্তি। এর শক্তিশালী পেছনের পা দুটো যেন এক একটা স্প্রিং। এক লাফে নিজের শরীরের চেয়ে বহুগুণ বেশি দূরত্ব পার হতে পারে। বিপদ থেকে পালানো বা শিকার ধরার জন্য এটা একটা দারুণ কৌশল। মাটি থেকে এবার চলুন পানিতে নামি। জলের রাজ্যে রুই মাছ তো একজন নিপুণ সাঁতারু। এর প্রধান অস্ত্র হল ওর শক্তিশালী লেজ বা পুচ্ছ পাখনা। অন্য পাখনাগুলো ওকে দিক ঠিক রাখতে আর ভারসাম্য রাখতে সাহায্য করে, কিন্তু আসল গতিটা আসে ওই লেজের ছন্দময় ধাক্কা থেকেই। প্রত্যেকটা প্রাণী তার পরিবেশে টিকে থাকার জন্য কিছু না কিছু বিশেষ কৌশল তৈরি করেছে। চলুন এখন আমরা তাদের সেই সব গোপন অস্ত্রগুলো দেখব যা তাদের লক্ষ লক্ষ বছর ধরে টিকিয়ে রেখেছে। হাইড্রার প্রধান অস্ত্র হল তার নিডোসাইট কোষ। এটাকে একটা আণুবীক্ষণিক হারপুনও বলা যেতে পারে। শিকার কাছাকাছি এলেই ট্রিগারের চাপ পড়ার মতো করে একটা বিষাক্ত কাঁটা ছিটকে বেরিয়ে আসে আর শিকারকে অবশ করে ফেলে। নিডারিয়া পর্বের প্রাণীদের এটা একটা সিগনেচার ফিচার। আরও মজার ব্যাপার হলো এই নিডোসাইটেরও আবার রকম ফের আছে, যেন এক একটা ভিন্ন কাজের জন্য এক একটা টুল। কোনোটা শিকারের শরীরে বিষ ঢুকিয়ে দেয়, কোনোটা শিকারকে সুতোর মতো পেঁচিয়ে ধরে, আবার কোনোটা আঠা দিয়ে আটকে ফেলে। 2000, এই সংখ্যাটা আসলে কি? এটা হলো ঘাসফড়িংয়ের পৃথিবীকে দেখার পদ্ধতির পেছনের আসল রহস্য। চলুন
এর মানেটা কি সেটা জানা যাক। হ্যাঁ, ঘাসফড়িংয়ের এক একটা চোখে প্রায় 2000টা ছোট ছোট লেন্স বা ওমাটিডিয়া থাকে। এই পুঞ্জাক্ষী দিয়ে ও আমাদের মতো একটা পরিষ্কার ছবি দেখে না, বরং হাজার হাজার খণ্ডছবি মিলে একটা মোজাইকের মতো দৃশ্য তৈরি হয়। নড়াচড়া শনাক্ত করার জন্য এই সিস্টেমটা কিন্তু অসাধারণ কার্যকর। এখানে আমরা যেন দুটো আলাদা ইঞ্জিনের দিকে তাকাচ্ছি। ঘাসফড়িংয়ের সংবহন তন্ত্রটা হলো মুক্ত বা ওপেন সিস্টেম, যেখানে বর্ণহীন রক্ত বা হিমোলিম্ফ শরীরের ভেতর খোলামেলাভাবে ঘুরে বেড়ায়। এটা একটা ধীর গতির ব্যবস্থা। অন্যদিকে রুই মাছের আছে বদ্ধ বা ক্লোজড সিস্টেম। এখানে লাল রক্ত সবসময় শিরাধমনির মধ্যেই থাকে। এই ব্যবস্থাটা অনেক বেশি দ্রুত আর কার্যকরভাবে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। এই উন্নত সিস্টেমটাই রুই মাছকে এত শক্তিশালী রাখে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এবার আমরা দেখব এই 3টি প্রাণী কিভাবে তাদের বংশ টিকিয়ে রাখে আর তাদের জীবনচক্রটাই বা কেমন। হাইড্রার একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা হলো অযৌন আর যৌন দুভাবেই প্রজনন করা। যখন পরিবেশ অনুকূলে থাকে তখন মুকুলোদ্গমের মাধ্যমে ও নিজের ক্লোন তৈরি করে সংখ্যা বাড়াতে থাকে। আর ঘাসফড়িং এবং রুই মাছ শুধু যৌন প্রজননের ওপরই নির্ভরশীল। এতে তাদের মধ্যে জেনেটিক বৈচিত্র্য তৈরি হয়, যা তাদের যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। যখন হাইড্রা যৌন প্রজনন করে তখন একটা নিষিক্ত ডিম্বাণু থেকে পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে ওঠার পথে 5টা ধাপ পার হতে হয়। প্রতিটি ধাপে এর গঠন একটু একটু করে জটিল হতে থাকে, আর সবশেষে একটা ছোট্ট হাইড্রিউলা জন্ম নেয়। ঘাসফড়িংয়ের জীবনচক্রকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। এর কারণ হল এর বাচ্চা বা নিম্ফ দেখতে প্রায় প্রাপ্তবয়স্কদের মতোই হয়, শুধু ডানা থাকে না আর আকারে ছোট হয়। বেশ কয়েকবার খোলস পাল্টে পাল্টে ওরা ধীরে ধীরে বড় হতে থাকে। এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে প্রায় 2 মাস সময় লাগে। তাহলে এই 3টি প্রাণীর দিকে তাকিয়ে আমরা কি শিখলাম? একদিকে আছে হাইড্রা সরলতা, যা ওকে কোটি কোটি বছর ধরে প্রায় একই রকমভাবে টিকিয়ে রেখেছে। অন্যদিকে আছে ঘাসফড়িং আর মাছের জটিল সব অভিযোজন, যা তাদের নিজ নিজ পরিবেশে রাজত্ব করতে সাহায্য করেছে। তাহলে বিবর্তনের এই খেলায় সফলতার আসল মাপকাঠি কোনটা? সরলভাবে টিকে থাকা নাকি জটিল হয়ে আধিপত্য করা? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।